মাটির বুকের স্পন্দন, একতারার সুর, লখাইয়ের বাসরে কালনাগিনীর রক্তাক্ত ভোর। আর কতদিন রহিব পরে কুসুমবিহীন গহীন আধারে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে বারে বারে বলি, আলো চাই, চাই আলো। জীবনের পথে পাড়ি দেব, সবাই সাবধানে থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। নমস্কার, শুভ সন্ধ্যা। বন্ধু সোশ্যাল লিটারারি গ্রুপ এর প্রত্যেক সদস্যকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকাল থেকেই একটা কথা বারবার মনে আসছিল, আমাদের ছোটবেলার কথা। আচ্ছা, সেই ছোটবেলায় যাওয়ার আগে আমি একটু বর্তমান পরিস্থিতির কথা বলি। আমি যে কথাটা যে কোভিডজয়ী কয়েকটা লাইন দিয়ে শুরু করলাম আমার আজকের আড্ডা, সেই লাইনগুলো কিন্তু আমাদের এতদঞ্চলের খ্যাতনামা নাট্যকার শেখর দেবরায়ের। এবং শেখরদার এই লাইনগুলো কিন্তু আমাদের সত্যি জানান দেয় আমরা যেন শ্বাস নিয়ে আবারও আগের মতো বাঁচতে পারি, আগের শহর যেন আমাদের কাছে আসে, আগের সেই ভোরের সূর্যোদয় যেন আমরা স্বস্তিতে শান্তিতে আবারও দেখতে পারি। সেই কথাই কিন্তু বারবার ঘুরে আসছে। এই কালজয়ী মহামারী যেটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে, এক কি বলবো, মানুষ মারার যজ্ঞ শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে। সেই যজ্ঞে আমরা কিন্তু প্রত্যেকেই দাঁড়ানো নিজেদের সুস্থতা বজায় রেখে, কারণ আমাদেরই সামাজিক সুস্থতা, সাবধানতা এবং আমাদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার আমাদেরকে সেই রোগ থেকে কিন্তু দূরে রাখবে। আমরা যতদিন নিজেদেরকে আমরা আলাদাভাবে সুরক্ষিত রাখতে পারবো, ততদিন সেই রোগের সাথে আমরা লুকোচুরি খেলায় জিতে যাব। নয়তোবা হয়তো আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কোভিড-19 নামে সেই মারণ ব্যাধি মহামারী। আচ্ছা, সে যাই হোক, শুভ সন্ধ্যা নিরুপম। সুপ্রদীপদা আছেন, অনেক ধন্যবাদ। শতদল স্বাগতম জানাচ্ছে। শতদলের কথাই আমি একটু পড়ে আসছি। আরও যারা আছেন আজকে আমার সাথে, সবাইকে অনেক ধন্যবাদ। আমি যে কথাটা বলছিলাম, ছোটবেলার কথা। ছোটবেলা খুব মনে পড়ছে আজকে সকাল থেকে। আমরা স্কুলে যেতাম, গভর্নমেন্ট স্কুল। আমাদের স্কুলে একটা বারান্দার মধ্যে মহেশদা ফোর্থ পিরিয়ড যখনই শুরু হতো, মহেশদা শুরু করতো কিন্তু তার পসার সাজানো। একটা বেঞ্চের মধ্যে ভুজিয়া থাকতো, আচার থাকতো, বিস্কিট থাকতো এবং রকমারি বিভিন্ন ধরনের চকলেট থাকতো। সেই মহেশদার ঘন্টির সাথে সাথে, মানে আমরা যখন 7-এ পড়তাম, মধ্যে অল্প জায়গা ছিল, 7-এর রুম থেকে আমরা দেখতে পেতাম মহেশদা আচারগুলো সাজাচ্ছে, এবং সেই মহেশদার সাজানো আচারের সুগন্ধে মো মো করতো আমাদের যেন মনটা নেচে উঠতো। আর ফোর্থ পিরিয়ডে লাইন ধরতে লাগতো, তো সময় কম, খুব তাড়াতাড়ি আমরা তখন ছুটে যেতাম। একজন যেতাম মহেশদার আচারে, আরেকজন পুরো গেটের মধ্যে দৌড়ে যেতাম আমরা 8 আনা করে লাল বরফ কিনতে, কারণ একটা কম্বিনেশন ছিল তখন খুব ভালো। মহেশদার আচার দিয়ে সেই জল বরফটা আমরা খেতাম। এবং আমরা 8 আনার আচার আর 1 টাকার আচার, 50 পয়সা 1 টাকা, মানে সেটা অনেক ব্যাপার ছিল তখন আমাদের কাছে। আমাদের যদি কেউ 5 টাকা নিয়ে যেত, মানে কি সাংঘাতিক ব্যাপার, 5 টাকা নিয়ে এসছে আজকে। সেইভাবে আমাদের পুজো আসতো, এবং আমাদের পুজো আসতো মানে এখন
সেটা স্বাভাবিক, জেনারেশন গ্যাপ আমাদের, প্রজন্মের মধ্যে একটা দ্বন্দ্ব এসে গেছে, প্রজন্মের মধ্যে আমাদের একটা কি বলবো, একটা ফারাক এসে গেছে আমাদের, বা এখনকার প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের অনেক ফারাক আমরা পাই। তখন আমাদের ছিল কিন্তু একটা সুন্দর সকালগুলো দেখলে, ভেজা ভেজা আকাশে মেঘ দেখলেই আমরা বুঝতাম যে শরৎকাল এসে গেছে। আর শরৎকাল মানেই ছিল মহালয়ার দিন স্কুল বন্ধ হয়ে যেত, আর বাবা কাপড় কিনে নিয়ে আসতেন এবং মা রাত জেগে জেগে সেলাই করে আমাদের জন্য জামা বানাতেন। সেই জামার মধ্যে আমাদের কোনো কিন্তু এই কাপড়টা কেন আসলো, ওইটা কেন আসলো না, এবার ওইটা পরবো, কোনো কথা ছিল না আমাদের। যা আসতো তাই আমরা পড়তাম। এবং স্বাভাবিক, এখনকার মতো অনুপরিবার ছিল না, তো তখন আমাদের 4 ভাই বোনের সংসারে আমি সবচেয়ে ছোট, এবং প্রত্যেক ভাই বোনের জন্যই আমি দেখতাম বাবা গিয়ে কিনে নিয়ে আসতেন, আমাদের যেতে হতো না দোকানে। সেটা ছিল আমাদের ছোটবেলার সকাল। সেই ছোটবেলার কথা মনে আসতেই আমি শুরু করছি, যদিও আমি কয়েকটা আমাদের এখানকার কবিতা, বাইরের কবিতা নিয়েই আমি এসছি। মৌসুমী সমাজপতি আছিস, ধন্যবাদ। শিখা রয়, শুভ সন্ধ্যা। সম্পাবনিকও দেখছে, সবাইকে আবারও ধন্যবাদ। এটা আমার খুব প্রিয় কবিতা, এবং আরও লাইভ অনুষ্ঠান আমি একটা বা দুটোতে আমি হয়তো বা পড়েছি আমি কবিতাটা, অনেকের হয়তো শোনা থাকবে, কিন্তু আমার খুব প্রিয় কবিতাগুলোর একটা। এটা নবকৃষ্ণ ভট্টাচার্যের তাও সন্দেশ। নবকৃষ্ণ ভট্টাচার্য হুগলি জেলার দিকে ওনার বাড়ি, এবং উনি খুব ভালো একজন কবি। তো নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা দাও সন্দেশ। কাকাবাবু আসছো শুনে দৌড়ে এলাম তাই, দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। বেশ এনেছো ঝুড়ি ভরে, নিয়ে গিয়ে কাজ নি ঘরে, যা দেবে দাও বখরা করে গোল মিটিয়ে খাই। দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। কাকাবাবু দেখবে চলো ঠাকুর এবার কি, সিংহে চোরা কত তেজি কেমন ময়ূরটি। আবার চলো দেখবে কাকা, চালে কত পুতলো আঁকা, অর্ধেক তার রক্ত মাখা ডগডগে সিপাই। দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। কাকাবাবু দেখবে চলো পুজোর কেমন ঘটা, তাক ডুমডুম নাক ডুমডুম ঢোল এসেছে 9টা। কাই 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 বাজে কাশি, পো 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 বাজে বাঁশি, কেবল বাজে কেবল নাচি, একটু বিরাম নাই। দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। কাকাবাবু চলছো কেন গুটি গুটি করে, কেমন পোশাক দেখাবো সব, দৌড়ে চলো ঘরে। রাঙা সাদা সব যে কালো, কাপড় জামা ভালো ভালো, ঘর করেছে আলো এমন জন্মে দেখি নাই। দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। কাকাবাবু পরশু এবার চণ্ডীর গান রথ, সন্ধ্যা থেকে যাত্রা হবে, পালা রাবণ বধ। 10 মুন্ডু নাচবে রাবণ, বীর হনুমান আসবে কেমন, রাম লক্ষণ বান বরিশন করবে যে সাই সাই সাই। দাও সন্দেশ কাকাবাবু, আমরা সবাই খাই। ওই গো ওই শোনো কাকা, বাজনা আবার বাজে, যাই বাড়িতে আর মারাতে হেথায় পারি না যে। করবো না কো হুড়োহুড়ি, দাও না তুমি নামিয়ে ঝুড়ি, সভ্য এখন আমরা কাকা, ঝগড়ার ভয় নাই। দাও সন্দেশ কাকাবাবু, খেতে খেতে যাই। এই কবিতা আমি কেন বললাম, কারণ শিখা রয় বলছেন খুব সুন্দর পাঠ করছেন, ধন্যবাদ ভাই। এই কবিতা আমার আজকে সকাল থেকে আমি বলছিলাম না, খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। আর ছোটোবেলা মানেই কিন্তু অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়া, অনেক ছোট ছোট ঘটনা, সব মিলিয়েই তো আমাদের একটা কোলাজ ছোটোবেলা আমাদের। সেই ছোটোবেলাটাকেই আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি একটা শতদলের কবিতা পাঠ করব। আসলে
একেবারে সত্যি কথা বলি, আহ, আমি সব্বার কবিতা পড়ি, কিন্তু এই যে একটু লিখে রাখার একটা মানে একটা কুড়েমি কি বলবো, এমনিতে তো মোবাইল ঘেটে ঘেটে ফেসবুক ঘেটে ঘেটে পড়ি, কিন্তু লিখে রাখাটা আর হয় না আর কি। লীনানাথ আছেন, আপনার কবিতাও আমি নিয়ে এসেছি দিদি, আপনার কবিতাও আজকে আমার কাছে আছে ঝুড়িতে। তো শতদলের কবিতা, আমি নাম বলছি না, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এবং খুব সাম্প্রতিককালে শতদল কবিতাটা লিখেছে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমার জ্বরে পুড়ে যাওয়া শরীরে তোমার জলপট্টি মমতা মাখানো হাতের ছোঁয়ায় সকল অ্যান্টিবায়োটিক হার মেনে যায়। তোমার ভালোবাসার হাত রোগমুক্ত করে দেয়। যৌবনের এক প্রান্তে দাঁড়িয়ে ফিরে ফিরে দেখি মার কোনো বিকল্প সুর নেই, তোমার কোনো গল্প নাই। তুমি আমার সকলে ভালোবাসার শুরু আর শেষ। পৃথিবীর সকল মা পৃথিবীর এক সরল রেখায় একই রকম। মা, এখন আর জ্বরে জলপট্টি দেওয়া হয় না, এখন সব বদলে যাচ্ছে, তবু তুমি বদলাওনি। বদলে যাচ্ছে জীবনের বিন্যাস আর ভালোবাসার সিঁড়ি। মুখ আর মুখোশ খেলায় বদলাওনি তুমি। তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ে মায়ের রক্ত কমল ফোটে। শতদলের মা কবিতা। আর মা কবিতা যখনই পড়ি এই গানটা কিন্তু আমার মনে হয় মা আমাদের সাথেই থাকেন। সীমাদি শুভ সন্ধ্যা। গণেশ নন্দীও আজকে আমার পাশে আছে। শম্পা বলছে মজার কবিতা পাঠ শুনলাম, স্কুলের কথা মনে পড়ে গেল। সত্যি রে, স্কুল কিন্তু সাংঘাতিক আমাদেরকে মন কাড়ে। মুহাজ্জির হুসেন চৌধুরী কবিতার জীবন্ত পাঠ শুনে কৃতার্থ হলাম আমি। আবু আশরাফ চৌধুরী, ধন্যবাদ ভাই। নিরুপম বলছে খুব ভালো একটা লেখা, ভালোবাসার কথা। সত্যি খুব ভালো লেগেছে লেখাও পাঠ। এবার আমি একটু ছোট্ট করে শতদলের সাথে আমার একটা যে কেমিস্ট্রি ওইটা একটু বলে দিই। আমাদের কিন্তু বছরে দেখা হয় না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন এমফিল তখন শতদল মাস্টার্স বিশ্ববিদ্যালয়ে তখন চুটিয়ে আমরা আনন্দ করছি। আর বুঝতেই পারছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্রী হিসেবে তখন আমাদের একটা অন্য রকমের দৌরাত্ম্য ছিল বিশ্ববিদ্যালয়ে। এখনকার মতো আমি এক এক সময় বাড়িতে বলি, কারণ আমার কর্তা বিকৃতিও তো বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তো আমি এক এক সময় বলি যে এখন তো ভিসির সাথে কথা বলা মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের সময় ছিলেন জয়ন্ত ভট্টাচার্য। তো উনি আমাদের যখন আমরা নাচের রিহার্সেল করতাম, একবার নেহা কনফারেন্স হলো, তো নেহা কনফারেন্সে আমাদের তখন পার্মানেন্ট ক্যাম্পাস ছিল না, আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে অনুষ্ঠান করেছি। তখন আমাদের নাচের রিহার্সেল দেখতে জয়ন্ত ভট্টাচার্য যিনি ভিসি, উনি এসে বসতেন আমাদের রুমে, আমাদের ধামাইলের রিহার্সেল দেখতেন, এক গাদা গাদা সিঙ্গারা এনে আমাদেরকে খাওয়াতেন, ওরকম ছিল। আর শতদল তখন একেবারে নবীনতম কবি। আমরা তখন প্রথমবার 19শে মে করলাম, শতদল মনে আছে? 19শে মে প্রথম করলাম আমরা বিশ্ববিদ্যালয়ে, এবং সেই 19শে মের মধ্যে আমরা একটা আলেক
আলেখ্য করেছিলাম, ঠিক না শতদল? একটা আলেখ্য করেছিলাম আমরা, এবং সেই আলেখ্যটা কিন্তু অনেক অনেক বছর পরও অনেক শিক্ষকরা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে তোমাদের সেই আলেখ্যটা কিন্তু দারুণ হয়েছিল। ওই রকমের অনেক টুকরো স্মৃতি আজকে ছোটোর থেকে, সেই ওই যে বললাম আজকে স্মৃতিগুলো রোমন্থন করার একমাত্র কারণ হচ্ছে শতদল। শতদলের জন্যেই আজকে সেই ছোটোবেলার থেকেই স্মৃতিগুলো আসে। আর শতদলের মা কবিতা, মা আমাদের পাশেই আছেন সত্যি। হ্যাঁ শম্পা, আমার মাও গত হয়েছেন 18 অগাস্টে, 88 বছর বয়সে। কিন্তু ততদিনেও যেন মাকে আমরা মানে 88 বছর হয়েছে, মা যাবেন, সব কিছু জানি, আমরা মাকে বিদায়ও দিয়েছি আমি বেসিক্যালি মনে মনে, কিন্তু তবু একটা কোথায় যেন একটা ব্যথা এখনও আমাদের মনে বাজে যে মা নেই, সেটা কেউ কোনোদিন ভুলবে না। এবার এইবার আরেকটা প্রেমের কবিতা, এই কবিতাটা নিরুপম অনেক কিন্তু সুখ্যাতি পেয়েছে, এবং নিরুপমকে কালকে কবিতা পাওয়ার পরই আমি বলেছি, নিরুপম আমি কিন্তু তুলে রাখলাম কবিতাটা তোমার আগামীকালকের জন্য। শতদল বলছে রাস্তার আন্দোলনের কথা মনে আছে। রাস্তার আন্দোলন বলতেই বলছি, আমাদের রাস্তাটা ছিল কিন্তু খুব, আজকে আমার সময় যে কীভাবে যাবে, শতদল কথা কিন্তু বেশি হচ্ছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় হবে রাস্তা ভীষণ ভাঙা, এবং আমরা তখন এমনও হয়েছে ট্রাকে করে আমরা আইরংমারা থেকে বাড়িতে এসেছি, ভীষণ ভাঙা রাস্তা, গাড়ি নেই, ঘোড়া নেই, কিচ্ছু নেই। আমাদের ক্লাস শেষ হওয়ার পর অনেক সময় মানসমী বলে একটা বাস শিলচর থেকে যেত ধোয়ারবন্দ, আমরা ইয়েতে উঠে যেতাম, ইউনিভার্সিটির সামনে উঠে যেতাম, ওইখানে উঠে গেলাম, তারপর ধোয়ারবন্দ আমরা গেলাম বাসে করে জায়গার জন্য, তারপর ধোয়ারবন্দ থেকে বাসটা ঘুরে এলো, আমরাও ঘুরে এলাম এবং বাড়িতে এলাম। সেভাবে অনেক দিন গেছে, এবং রাস্তার আন্দোলনের জন্য আমরা যেভাবে রাস্তার আন্দোলন, গণ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছিল, সেটা সত্যি শতদল সারা জীবন মনে থাকবে সেই আন্দোলনের কথা। অহল্যা সব পাথর, হয়তো কিছু লেখাই যেত তোকে নিয়ে, দিস্তা দিস্তা লকডাউনের পৃষ্ঠা ছেড়ে, না হয় ছোট্ট কোনো চিরকুটের মতো করেই। হাতের লেখা যেমনই হোক তবু নেহাত মন্দ হতো না। কোয়ারেন্টাইন বর্ষা থেকে হঠাৎ করেই পৌষ পাবনের শীত পেরিয়ে খানিকটা দূর, মস্ত পুকুর, ছেলেবেলার সেই আমাদের মামাদের ওই 3 পুরুষের বসত বাড়ি, না হয় নেহাত ঘরকন্যা খেলাই যেত আরেকটি বার। কয়েক ডিগ্রি জ্বরের গায়ে যেমনটা হয় কাঁথার আদর, সারাটা গায়ে ধুলোর মতোই না হয় আবার লেপটে নিতাম ঘ্রাণটাই তোর। জানি তোর কাছে যে এসব সবই ঠিক তো অবান্তর। সুমনাদি, অহল্যা সব আজও বুঝি এমনই হয় পাথর। অহল্যা সব আজও বুঝি এমনই হয় পাথর। ভালো লাগলো কবিতাটা পড়ে। প্রগতি আজকে আছে, পিঙ্কি পুরকায়স্থ আছে, প্রসূন চক্রবর্তী আছে, নিরুপম খুব ভালো লেখে, ইনফ্যাক্ট বন্ধুতে সবাই ভালো লেখে, একদম সত্যি কথা। বন্ধু আমি খুব একটা কম দেখলেও বন্ধুতে আমি যখনই আমি আসি, বন্ধুর সব কবিতাগুলোই কিন্তু ভীষণ উন্নত এবং বলিষ্ঠ কবিদের কবিতা বন্ধুতে পাওয়া যায়। আমি ছাপোষা মানুষ, ছোটোখাটো মানুষ, আমি কবিতা এত বেশি বুঝি টুঝি না, তবে চেষ্টা করি কবিদের কবিতা নিয়ে একটু বলতে আর কি। পিঙ্কি বলছে খুব ভালো। পিঙ্কি কিন্তু খুব ভালো নাচ করে, এবং আমাদের গভর্নমেন্ট গার্লসের প্রাক্তনী পিঙ্কি, কি বলিস, মনে পড়ে স্কুলের কথা সব আজ? প্রগতিও আমাদের খুব প্রিয় ছাত্রী, ওমেন্স কলেজের পার্ট টাইম লেকচারার, প্রগতিও আছে আমাদের সাথে আজকে। এবার আমি খুব ছোট্ট করে একটা সমর বিজয় চক্রবর্তীর কবিতা পাঠ করছি।
উম, তুমি টের পাও না পাও পায়ের নিচে মাটি সরছে, তুমি টের পাও না পাও অজান্তে কিছু ঘটছে, তুমি টের পাও না পাও এক একটা ক্রীড়নক আমি তুমি, তুমি টের পাও না পাও দিন শেষে নামছে অন্ধকার, তুমি টের পাও না পাও চির ঘুমের আগ অব্দি বয়ে নিয়ে যাও ভার। স্মৃতি জিনিসটা বড়, কি বলবো, করুণ, বড় মর্মান্তিক, সুখদায়ক। আমি করুণ মর্মান্তিক আগে বললাম কারণ আমাদের না মনে কি হয়, আমি একটু ওই মাস্টারগিরি একটু ফুলিয়ে দিই। আমাদের তিনটে মাইন্ড আছে, ঠিক আছে? আমাদের মাইন্ডটা তিনটে লেয়ার আছে, কনশাস, সাবকনশাস, আনকনশাস। তো আমাদের কি হয়, আমাদের কনশাসনেসের জিনিসগুলো সাবকনশাসে গিয়ে কিছু স্টোর হয় এবং আনকনশাসে গিয়ে ওই কম্পার্টমেন্টে গিয়ে যেগুলো স্টোর হয় সেগুলোই কিন্তু রাতের বেলা আমাদের স্বপ্ন হয়ে আমাদের কাছে ফিরে আসে, কিংবা সেইগুলো আমাদের খুব একটা সুন্দর কি বলবো লকারের মধ্যে ঢোকানো থাকে মনের ভেতর। সেটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি মাইন্ডটাকে তিনটে স্টেজে ভাগ করা হয়েছে, কনশাস, সাবকনশাস, আনকনশাস। এবং সেই আনকনশাস মাইন্ডের জিনিসগুলোই কিন্তু আমাদের সুখ স্মৃতি কিংবা দুঃখের স্মৃতি, দুটোই কিন্তু সম মাপে আমাদের মনে থাকে। ধরুন আজকে আমার মায়ের কথা যেভাবে মনে পড়ছে, মায়ের মৃত্যুর কথা, সেইভাবে আমার সেই ইউনিভার্সিটির লাইফ, সেই তেঁতুল গাছের, গভর্নমেন্ট গার্লসের নেজ, সব কিন্তু মনে পড়ছে। ওই হচ্ছে আমাদের মানুষের মগজের বিশ্লেষণ। আচ্ছা, এবার একটা খুব মর্মান্তিক কবিতা। মর্মান্তিক কেন বলছি, কয়েকদিন আগে আমরা দেখেছি কেরলে এক গর্ভবতী হাতিকে কিভাবে মারা হয়েছে, এবং এই গর্ভবতী হাতিকে মারা নিয়ে বিস্তর লেখালেখি চলছে এবং অনেক অনেক কাজও হয়েছে। অনেক ঝড় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া তুলপাড় হচ্ছে, কিন্তু তবুও তো মানুষের হুঁশ আসছে না। অপাংশু দেবনাথ বলছেন ভালো লাগছে শ্রুতিমধুর, ধন্যবাদ ভাই। পিঙ্কি বলছে আর ভালো না, আর বলো না, কত কত মনে পড়ে স্কুলের সেই দিনগুলো। সত্যি রে, আমি এখন যদি স্কুলের গল্প করি আমার 1 ঘন্টা কোন দিকে চলে যাবে। তবে আজকে আমি আমাকে সবসময় সাহায্য করে, আমি যখনই লাইভে আসি আমার ছেলে আমাকে সাহায্য করে। আজকে আমি ওকে বলেছি যে আজকে কবিতা কম হবে কিন্তু গল্পটা বেশি হবে, কারণ আজকে বন্ধুদের সাথে আমি, বন্ধু নামটাই হচ্ছে অনেক কিছু ভালোবাসা ভাগ করার অংশীদার হয় বন্ধুরা, অনেক দুঃখ ভাগ করার হয় বন্ধুরা। সেই বন্ধুদের সাথে আজকে আমি আড্ডায় এসেছি, এটা সাংঘাতিক ব্যাপার। নিরুপম বলছে খুব ভালো আবৃত্তি শুনলাম দিদি, আমার সৌভাগ্য। ভাই এরকম বলবেন না আপনি, আপনাদের কবিতা পেয়ে আমরা সমৃদ্ধ হই, আমি প্রত্যেক দিন বলি। শঙ্কুদাও আছে আজকে, অমলকান্তি আচার্যি, শঙ্কুদাও শতদলের ভাই, আমাদের খুব দাদা। প্রগতি বলছে মনটা ভালো হয়ে যায় আপনার আবৃত্তি শুনলে, বিএড কলেজের কথা মনে পড়ে গেল, আপনার জন্য অনেক কিছু শিখতে পেরেছি। এইটাই তো আমরা রে, তোরা আছিস বলেই আমরা স্বীকৃতি পাই, এবং তোরা আছিস বলেই আজও ম্যাডাম ডেকে অনেক দূর দূর থেকে ফোন আসে, তার জন্যই তোরা আছিস। আচ্ছা, আমি কথা বাড়াবো না। আমার কবিতা হিসেবের কিন্তু লেখককে সেটা আমি জানি না, আগেই বলছি। আমি হোয়াটসঅ্যাপ থেকে কবিতাটা নিয়েছি। মা, তোমার পেটের ভেতরটা কি ঠান্ডা গো, কি সুন্দর আরাম করে তুলতুলে গদিতে শুয়ে থাকা যায়, তোমার উষ্ণতা ভরা মুখ মলে জঠরে আমি সহজেই ঘুমিয়ে যেতে পারি, কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে, কি খাওয়া যায় বলো তো? তোর সবসময় খিদে খিদেই পায়। আচ্ছা চল দেখি মায়ের ভেতর কিছু পাই কিনা, তারপর খাবো। আমি খেলেই তোর খাওয়া। তুই যখন বাইরে আসবি তখন দেখবি পৃথিবীটা কত সুন্দর, এখানে কত ফুল ফোটে, কত ফল ধরে, কত মানুষ আছে এখানে। মানুষ কি গো মা, সে কি আমাদেরই মতন?
তোমার মতো ভালোবাসতে জানে? হ্যাঁ রে সোনা, মানুষের গ্রামেই তো পৌঁছে গেছি। ওই দেখ, ওরা আমাদের ডাকছে। কেন মা, কেন ডাকছে? মনে হচ্ছে একটা ফল রেখেছে আমাদের জন্য। হ্যাঁ রে, আমি ঠিক দেখেছি, একটা আনারস দিয়েছে। তুই বললি না তোর খিদে পেয়েছে? তাহলে এটা খাই, কেমন? তাহলে তোরও পেট ভরবে আর আমারও। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। খেয়ে দে, পেটের মাঝেই দেব ঘুম। আহা, কি আরাম এখানে। আনারস চিবানোর পরেই চোয়ালের ভেতরে এই বাজিগুলো দাঁতের আঘাতে ফাটতে লাগলো। আঁতকে উঠল মা। চোয়াল গড়িয়ে রক্ত ঝরছে, জিভের তলাটা পুড়ে গেছে প্রথম বোমের বারুদেই। চোখ থেকে জল বেরিয়ে আসছে। তখন পেটের ভেতরে থাকা ছানাটা মানুষের প্রশংসা করছে। মানুষ খুব ভালো না মা, আমাদের খেতে দিল। মা, আনারস কি খুব ভালো খেতে? আচ্ছা মা, আনারস খেলে আমার শক্তি হবে? তখন আমি মানুষকে পিঠে করে জঙ্গলে ঘোরাবো, উঁচু উঁচু ডাল থেকে ফল পেড়ে দেব। ও মা, মা, তুমি কিছু বলছো না যে? মা। কোনো উত্তর নেই। সারা গা কাঁপছে তখন মায়ের। সুরটা শূন্যে দুলিয়ে দুলিয়ে ঝাপটা মারছে। ক্রমাগত মুখ থেকে বের হচ্ছে টাটকা রক্ত। মা বুঝেই গিয়েছে সে আর বাঁচবে না। কোনো রকমে নদীর তীরে এসে এক পেট জ্বলে দাঁড়িয়ে। ততক্ষণে পেটের ভিতর শুরু হয়েছে ভূমিকম্প। একটা একটা করে তছনছ হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ। হাহুতাশ করছে মা তার সন্তান বাঁচানোর শেষ চেষ্টায়। মৃত প্রায় শিশুটি ছটফট করছে শ্বাস নেবার জন্য। গরম বাষ্পে ভরে যাচ্ছে তার ছোট্ট হৃৎপিণ্ড। বয়স তো মোটে 6 মাস। কতটুকুই বা প্রাণ তার। এ তুমি কি খেয়েছো মা? তোমার পেটের ভেতর এত কষ্ট হচ্ছে কেন মা? এত গরম, এত আগুনের যন্ত্রণা কেন মা? আমার যে খুব কষ্ট হচ্ছে গো। আমাকে একটু পৃথিবীটা দেখাবে মা? আমার যে এখনো পৃথিবী দেখা হয়নি। তবে কি আমার ভুল ধারণা ছিল মানুষ শুধু নামেই মানুষ? ওদের শরীরে দয়া নেই? ওরা যে প্রতারণা করলো আমাদের সাথে, জেনে শুনে বিষ তুলে দিল। আমার বুক জ্বালা করছে গো মা। আমার শ্বাসনালী রুদ্ধ হয়ে আসছে। তোমার এই গরম জঠরে প্রতি সেকেন্ডে আমি একটু একটু করে পুড়ে যাচ্ছি। মানুষ মানুষ এত নিষ্ঠুর মা। আমরা তো ওদের বিশ্বাস করেছিলাম, আর ওরা আমাদের এইভাবে ঠকালো। তুমি তোমার শক্তি দিয়ে ওদের ঘর বাড়ি সব ভেঙে দিয়ে এসো। এ অন্যায় মেনে নিও না তুমি। মা তখন কোনো রকমে চোয়াল শক্ত করে বলল, ওরা মানুষ। হিংস্রতা বর্বরতা ওদের রক্তে আছে। আমরা তো মানুষ নই। আমার খুব ইচ্ছে ছিল গো মা একবার তোমাকে দেখার। আমি কোনো দিনই তোমাকে দেখতে পাবো না, তাই না? তুমি কত মমতাময়ী। ওরা তোমাকে প্রাণে মেরে ফেললো, তবু তুমি প্রতিবাদ করলে না। আমি যেমন তোমার মা, তোমাকে শেষ রক্ত বিন্দু পর্যন্ত উদ্ধার করে চলেছি, ঠিক তেমনি প্রকৃতি আমাদের মা। উনি এ অন্যায় সহ্য করবেন না। প্রতিশোধ যা নেবার তা উনি নেবেন। ঝঞ্ঝা হয়ে ফিরে আসবো আমরা,
বন্যা হয়ে ফিরে আসবো আমরা, ধ্বংস হয়ে ফিরে আসবো আমরা, মহামারী হয়ে ফিরে আসবো আমরা। যুগে যুগে যত হিংস্র হবে মানুষ, প্রকৃতি হবে তার থেকেও ভয়ঙ্কর। এ প্রলয় ইঙ্গিতে দিয়েছিলাম সূত্রে যাবার, মানুষ শেখেনি। সেদিন আর বেশি দূরে নেই যেদিন মানুষ তার নিজ কর্মে ধ্বংস ডেকে আনবে। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে পৃথিবী দেখাতে পারলাম না, তোমাকে বাঁচাতে পারলাম না। এই নিষ্ঠুর পৃথিবী আমি দেখতেও চাই না। শুধু প্রকৃতি মায়ের উদ্দেশ্যে বলতে চাই, হিসেবগুলো তোলা রেখো মাগো। কত সন্তান জঠরেই পুড়ে গেল, কত সন্তান জঠরেই পুড়ে গেল। আমি একটু কমেন্টসগুলো দেখে নিচ্ছি। সীমাদি বলছে তোমার পাঠ খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ সীমাদি। অপাংশু দেবনাথ ফ্রয়েডকে মনে করে দিলেন। সত্যি ফ্রয়েড তো আমাদের প্রত্যেক দিনে আছেন, আর ফ্রয়েডকে মনে করা মানেই হচ্ছে এই স্তরগুলো বা বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো আমাদের মানুষকে নিয়ে একটু মনে করা। সুপর্ণা ভট্টাচার্য হাই ম্যাম। হাই। প্রসূন চক্রবর্তী, মনে হচ্ছে আপনার সাথে পুরো দিন চুটিয়ে গল্প করি। আমি ভীষণ গল্প করতে ভালোবাসি, কিন্তু তার জন্যই দেখছেন না আমি তো কথা কম, মানে কবিতা কম বলছি আর গল্পই করে যাচ্ছি। শতদ বলছে তোমার কথা কবিতা পুরনো স্মৃতিতে আজকে জমজমাট আড্ডা। শতদল মনে পড়ে সেই আমাদের রাঙির খাড়ির সামনে প্রথম জমায়েত। আমি আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, আমি আসছি আপনাদের কমেন্টসে আরেকবার। ইউনিভার্সিটি থেকে বাসে করে হোস্টেলের স্টুডেন্টদেরকে নিয়ে আসা হচ্ছে। সেই বাসের মধ্যে সঞ্জয় চক্রবর্তী আজ নেই। সঞ্জয় চক্রবর্তী চুটিয়ে স্লোগান দিচ্ছে। আমাদের জমায়েত হচ্ছে রাঙিরখাড়ির ন্যাশনাল হাইওয়ের সামনে এএসটিসির মাঠে। আমরা জমা হলাম সবাই, বাসে করে দলে দলে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসলো। সেই ভয়ঙ্কর বাজে রাস্তার জন্য আমরা পুরো ক্ষেপে আছি একেবারে। এই ঘেটে যাওয়া মন নিয়ে চড়া রোদের মধ্যে আমরা তখন বেরিয়েছি পায়ে হেঁটে পিডব্লিউডি এবং ডিসি অফিস যাব বলে। আমরা রাঙিরখাড়িতে এসে রাস্তা বয়কট করলাম। রাস্তার মধ্যে শার্ট দিয়ে বসে গেল শতদলরা, দড়ি টানানো হলো এবং আমাদের কজনের এই বক্তৃতা চলছিল অবিরত। তখন মাসকমির ছিল জয়া, ছিল মনোজ, কে কোথায় ছিটকে গেছে ভগবান জানে। এবং সেটা কিন্তু বিশাল বড় একটা ফলপ্রসূ ঘটনা হয়েছিল। আমাদের সাহায্য করতে অশিক্ষক কর্মচারীও এসেছিল, আমাদের সাহায্য করতে শিক্ষকরাও এসেছিলেন। এবং আমরা যেভাবে সেদিন মিছিলটা করেছিলাম এবং আমাদের মেমোরেন্ডাম নিয়ে দিয়েছিলাম, তারপর অনেক বছর বিশ্ববিদ্যালয় বুঝেছিল যে তখন কিন্তু এভাবে ছাত্র রাজনীতি ছিল না। এখন যেভাবে বিশ্ববিদ্যালয় কিছু একটা হলেই ওদের বয়কট করে ফেলে, ধর্ণা দেয়, তখন এই সমস্ত ছিল না। তখন আমাদের ছিল একটা সুন্দর সুস্থ মনের বন্ধুত্ব এবং আমাদের সাথে শিক্ষকদের একটা খুব মধুর সম্পর্ক ছিল। আমাদের এখন হবে ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টের টিচার, ফিলোসফির টিচার সোশিওলজি চিনবে কিভাবে? আমাদের সময় জিনিসটা ছিল না। আমাদের সময় গৌতম বিশ্বাস যিনি মারা গেছেন, ধামালা ম্যাডামের হাজব্যান্ড, ফিলোসফির এইচওডি, গৌতম বিশ্বাসের সাথে প্রায়ই আমি সিলেটি কথা বলতাম, উনি আমাকে খেপিয়ে সিলেটি কথা বলতেন। শতদলরা সবাই জানে। ওইভাবেই চলছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলো। পঙ্কজ ভট্টাচার্য দারুণ, ধন্যবাদ ভাই। পিনাকে বলছে উফ, আতিকুর বরভুইয়া আছেন পাশে। রাহুল শীল দারুণ আবৃত্তি, ধন্যবাদ। সুপর্ণা দারুণ হচ্ছে ম্যাম, ধন্যবাদ। শম্পা বণিক, অপূর্ব তুমি খুব সুন্দর পাঠ করছো গো, কিন্তু কি কষ্ট। সত্যি ওই যে বলছি, প্রত্যেকটা প্রাণীরই তো একটা জীবন আছে। তো ওই যে আমরা হাতিটাকে মারলাম, কিছুদিন পর একটা গরুকেও সেইভাবেই আমরা মুখে বারুদ দিয়ে মারলাম।
আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি? আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছি না আমাদের আগামী প্রজন্ম আমাদের থেকে কি শিখছে। আমরা পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আমরা মাটির কাছ থেকে যে সহিষ্ণুতা শিখেছি, সেই সহিষ্ণুতা কি আমাদের আছে? আমার খুব কষ্ট হয় ভাবতে। আমরা কিন্তু এক্ষুনি আমি পড়বো বাপি দত্ত রায়ের একটা কবিতা, আমার ভীষণ ভীষণ প্রিয় কবিতাটা, এবং সেটা আজকের নয়, 90 দশকের কবিতা এটা, এবং 90 দশক থেকেই কিন্তু এই কবিতাটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমরা মেয়েদেরকে কিন্তু এখনো, আমরা যতই বলি ছেলে মেয়ে সমান, সেটা প্রকৃতি কিন্তু বানিয়ে দিয়েছে আলাদা আলাদা, কোনো দিন সমান হতে পারবে না, না মানসিকভাবে না শারীরিকভাবে। তবু আমরা মেয়েরা আজকাল ছেলেদের পাশে যেভাবে হাঁটছি, সেভাবে আমাদের হাঁটাটাকে কিন্তু আমরা স্বীকৃতি পাচ্ছি না। অনেক জায়গায় অনেক জায়গায় বিয়ের পর মেয়েদেরকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে, অনেক জায়গায় বিয়ের পর মেয়েদেরকে কি বলবো, শ্বশুরবাড়ির হাতে মৃত্যুবরণ করতে লাগে, অনেক সময় বিয়ের পর মেয়েদের আত্মহত্যা করতে লাগে, অনেক সময় বিয়ের পর একটা গর্ভবতী মায়ের ভ্রূণ হত্যা বাধ্য হয়ে করতে লাগে। এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজ যদি মানুষের সাথে এরকম ব্যবহার করে, আমাদের সমাজ থেকে আমরা কিভাবে একটা পশুর সাথে ভালো ব্যবহার আশা করব? আমরা মানুষ, আমরা শিক্ষিত, কিন্তু আমি যেটা বলি, আমরা কিন্তু লিটারেট, কিন্তু আমরা কিন্তু এডুকেটেড না, আমরা মূর্খ শিক্ষিত। আমাদের আর্থিক শিক্ষা, আর্থিক অশিক্ষা মিলেই আমাদের কিন্তু জীবনের পাঠ আমরা নিচ্ছি। হয়তো আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম, কিন্তু কিছু আমাদের শতকরা ভাগের মধ্যে কিছু থেকে যাচ্ছে যারা কিন্তু জীবনের পাঠটা ঠিক করে নিতে পারছেন না। এবং যারা জীবনের পাঠ ঠিক করে নিতে পারছেন না, তারা কুসংস্কার, অন্ধবিশ্বাস, সামাজিক শোষণ, অত্যাচার, কি বলবো, সব বিষয়েই কিন্তু একটা না একটা কিছু তৈরি করছেন প্রত্যেক দিন। সে বাড়িতেই হোক, সমাজেই হোক, সে সোশ্যাল মিডিয়াই হোক, আর সে পশু পাখিদের সাথেই হোক, তৈরি হচ্ছে কিন্তু অনেক বিভেদ। এবং সেই বিভেদ থেকেই তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে আমাদের মনের জিঘাংসার, আমাদের মনের ক্ষোভ, আমাদের মনের দুঃস্বপ্নের। একটু দেখে ফেলি। বরুণজ্যোতি চৌধুরী বলছেন, বা খুব সুন্দর, ধন্যবাদ। অপাংশু দেবনাথ, বড় ভালো হয়েছে পাঠ, কবিতাটি শুনে মন যেন কেমন করে উঠল, তবে কবির নাম বলতেন যদি ভালো লাগতো, তবে থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সত্যি ভাই, আমার একটা কি বলবো, খারাপ একটা স্বভাব আছে। আমি অনেক কবিতা থেকে একটু একটু করে, আমি ভিডিও যেগুলো আসে ওইটার থেকে কবিতাগুলো একটু একটু করে লিখে নিই। তো ওইগুলোর মধ্যে তো নাম বলে না, তার জন্য আমার নাম জানা নেই। এবং আমি সুধা গোয়েলের পড়ি, সুধা গোয়েলের পড়ি আমি যাব একটু, সময় তো প্রায় শেষ, একটু মনটা হালকা করতে লাগবে। তো এটার পর আমি একটা, গতদিনও বলেছিলাম, এটা একটু আনন্দের কবিতাতে চলে যাব, এবং আবার আনন্দের কবিতার সাথে সাথেই হয়তো আমার সময়ও ফুরিয়ে আসবে। তোমরা শুনতে কি গো পারো, ওই যে ওদের কান্না, আমি সইতে পারি আর না। ওরা যারা সুধা গোয়েলের মতো
নিজের বাড়ির উঠোনেই কেরোসিন ঢালা আগুনেই মরে গেল হায় ছটফট করে কাঁটা পাঠার মতো। তবু মরার আগে আঙুল তুলে দেখিয়ে দিল, ওই যে ওরা, শাশুড়ি ননদ স্বামী, অসহায় আমি, পুড়িয়ে মারলে আমায় কেরোসিন গায়ে ঢেলে। ও যে মরার আগে রেখে গিয়েছিল দাবি, আমি তো গেলাম মরে, আমাকে মারার বিচার তোমরা না হয় নাই বা করো। আমার পেটের বাচ্চাটার অধিকার ছিল পৃথিবী দেখার, তার হত্যার বিচার যেন মেলে। নিম্নমানের ছোট্ট আদালত ফাঁসির হুকুম লিখে সাবাস সাবাস জনতার মুখে শুনেছিল অভিমত। সেও ক্ষণিকের জন্য, নারাজ হয়ে খারিজ করে বেকসুর খালাস দিয়ে আপিলের এক হাইকোর্ট হল জয় জয়কারে ধন্য। বিচারের বাণী নীরবে নিভৃতে একটুখানি কাঁদল হয়তো সুধা গোয়েলের জন্য। মিছিল আসছে মিছিল, কিলবিল করা আত্মাদেরই মিছিল। ওরা যে বিচার চায়, বিচার চায় নির্যাতনের, অমানসিক অত্যাচারের, মানুষের কাছে মানবাধিকার হয়ে। কেরোসিন ঢালা আগুনে পুড়ে যারা মরে গেছে, মরে গেছে তারা, আর যেন কেউ মরে না যায়। মিছিল আসছে ধেয়ে, থানা আদালত কাঠগড়া সব তছনছ করে দেবে। বিচারের দাবি, আমাদের যারা মেরেছে তাদের ফাঁসির হুকুম দিতেই হবে, ফাঁসির হুকুম দিতেই হবে। তাহাদের কেহ নাহি যেন ক্ষমে, যাহাদের চাহিদায় কেরোসিন বিকে কালো বাজারেতে সিঁদুরের দাম কমে। বড় ভালো লাগা একটা কবিতা আমার। ভালো লাগা কবিতা এজন্য বললাম, কত মেয়েরা পুড়ে যাচ্ছে আগুনে, কিন্তু সেরকম বিচার হয় না, সেরকম বিচার হয় না দেখেই আজও অনেক অনেক মানুষ এভাবেই খারাপ হয়ে যাচ্ছে, বিচার থেকে আস্থা উঠে যাচ্ছে। মৌমিতা এসছে আজ এখন, একদম ঠিক বলেছো দিদি, সত্যি রে। প্রসূন বলছেন সোসাইটিতে এখনো মেল ডমিনেন্সি রয়ে গেছে, আউটসাইড যা দেখছি সব কিছু শো অফ। একেবারেই কথা। আসলে কি হচ্ছে আমি বলি একটা কথা, আমি কিন্তু কোনো সরকারের কোনো প্রকল্পের কোনো ক্রিটিসাইজ করছি না, কিন্তু ওই যে একটু না এসেই যাচ্ছে কথাগুলো, আপনারা প্লিজ খারাপ পাবেন না। অনেকদিন কলেজ স্টোরেজ বন্ধ তো, আমি একটু ব্যক্তিগত পরিচয় দিয়ে দিই। আমি গত 16-17 বছর ধরে শিক্ষক গড়ার কারিগর। আমি শিক্ষকদেরকে তৈরি করছি ব্যাচে ব্যাচে, এবং আমাদের বের হয়ে যাওয়া শিক্ষকরা অনেক আছেন এখনও বিভিন্ন স্তরে, বিভিন্ন উচ্চ পর্যায়ে আসেন, এবং তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে। তো ওই যা বলছিলাম, ধরুন আমি কিন্তু সম্পূর্ণ নিজের মতামত দিচ্ছি। আজকে সর্বশিক্ষা, ঠিক আছে, সর্বশিক্ষা ব্যাপারটা কি হচ্ছে, বাচ্চাদেরকে আমাদের পড়াতে হবে এবং বাচ্চাদেরকে পড়িয়ে আমাদের লিটারেট করতে হবে। সো হোয়াট ইউ মিন বাই লিটারেট? লিটারেট মানে হচ্ছে বাচ্চা লিখবে আমার নাম, আমার বাবার নাম, আমার বয়স, আমি হেন তেন লিখতে পারবে। আপনারা বলুন, আজকে যে বাড়ি থেকে একটা বাচ্চা স্কুলে আসছে, সেই বাড়িতে মা বাসন মাজছে, সরকারি স্কুলগুলোর চিত্রটা বলছি, বাবা রিক্সা চালাতে বেরিয়ে যাচ্ছে, ছোট ভাই আছে, সেই বাড়ি থেকে যে মেয়েটা আসছে সেই মেয়েটাকে স্কুলের মধ্যে কেট মানে বেড়াল, কেট মানে বেড়াল, ক্যাট মানে বেড়াল গিয়ে ক্যাট মানে মেকুর, ক্যাট মানে মেকুর, ক্যাট মানে মেকুর পড়লো। ওই যে ফারাকটা, স্কুল পড়িয়ে দিচ্ছে কিন্তু বাড়িতে সে
পাচ্ছে না সেই সুযোগ, সেই পরিবেশ পাচ্ছে না। রাতের বেলা বাবা চোলাই মদ খেয়ে এসে মাকে ওর সামনে মারছে, সে তখন বই বন্ধ করে ভয় পেয়ে খাটের এক কোণায় লুকিয়ে আছে। এই চিত্রটা থেকে আমাদের বাচ্চাদেরকে বেরিয়ে আনতে হবে, তো বের করে নিয়ে আসতে হবে। তো ওই জায়গাতেই কিন্তু আমাদের একটা সংঘাত, দ্বন্দ্ব এসে যাচ্ছে। আমাদের বাচ্চারা হয়তো বুঝে নিচ্ছে যে মেয়েদের বা ছেলেদের অস্তিত্ব, সত্তা, মর্যাদা এবং অবস্থান, কিন্তু ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। সেই বাচ্চারা যারা এভাবে শিখে বড় হচ্ছে তারা দেখতে পাচ্ছে না। তার মধ্যে আরেকটা ব্যাপারটা হচ্ছে আজকে আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট কী বলছে? আমার ছেলে আজকে 6 বছরে, ধরুন সে ক্লাস 1-এ পড়বে, 6 বছরে 1-এ ঢুকলো এবং 7, 8, 9 ও 2, 3, 4-এ ওঠার কথা। এবার 1-এ ঢুকেই আমার ছেলে, আমি পড়া বন্ধ করে দিলাম। সেই ছেলে যখন 3 বছর পর গেল, তখন 9 বছরে ওকে কিন্তু ক্লাস 4-এ অ্যাডমিশন দিতে হচ্ছে। কেন? না, ওই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট। বাচ্চা বাড়ি থেকে এসছে, এবার টিচারের দায়িত্ব বাচ্চাকে যেভাবে হোক 4 বছরটা গুলে খাইয়ে দিতে হবে। সেটা কি সম্ভব? টিচাররা কিভাবে করবেন? 3 বছরের কারিকুলামটা এই বাচ্চাটাকে কিভাবে গুলে খাইয়ে দেবেন? এই যে ব্যাপারগুলো আমাকে খুব নাড়া দেয়। আজকে আমরা একটার পর একটা প্রজেক্ট আমরা ফর্মুলেট করছি, সর্বশিক্ষা থেকে হোক, যেখান থেকে হোক আমরা প্রজেক্ট ফর্মুলেট করছি, কিন্তু প্রজেক্টগুলোর ফিডব্যাক না নিয়ে আমরা নেক্সট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি। সো এটা কি ঠিক হচ্ছে যে আমরা যে প্রজেক্টগুলো দিচ্ছি সেটার ফিডব্যাক আগে নেব, তারপর তো আমরা দেব? এবং আরেকটা কথা হচ্ছে, প্রজেক্টগুলো কিন্তু সরকার করছে বা সর্বশিক্ষার বিভিন্ন স্তরের মানুষরাও করছে, কিন্তু ওই যে একটু কারিকুলামটা বানানোতে আমাদের একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আজকে দিল্লিতে বসে সিবিএসসির কারিকুলাম যারা তৈরি করছেন, ধরুন সামার ভ্যাকেশন দিচ্ছেন জুলাইয়ে। এবার সামার ভ্যাকেশনের সময় জুলাইয়ে আমাদের কাঠফাটা রোদ এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এইটা না হয়ে জুলাইয়ে আমাদের ধরলাম আমরা আমাদের প্লেজেন্ট ওয়েদার, বা জুলাইয়ে আমাদের ফ্লাড হলো না, বৃষ্টিও হলো না, রৌদ্রও পড়লো না, বৃষ্টি দিয়ে গেল। তো ওই জিনিসটা ওনারা তো ওইখানে বসে বসে কারিকুলাম ফ্রেমাররা ফ্রেম আউট করছেন কারিকুলাম। তারা কীভাবে বুঝবেন যে আমাদের নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলে, আমাদের এই শিলচরে কীভাবে কতদূর কী আছে? ওই জায়গাগুলোর মধ্যে একটু একটু আমার অসুবিধে হচ্ছে। আর ওই বিএড পড়ানোর দরুন না ওই জিনিসগুলো খুব বেশি করে নাড়া দেয়। ওই জিনিসগুলো একটু পরিবর্তন যদি হয়ে যেত, আমাদের মনে হয় সমাজ থেকে অনেক কিছু বদলানো যেত। কারণ এখন যে টেট টিচাররা যাচ্ছেন তারা সত্যি ভয়ঙ্কর রকমের একটা বিপ্লব আনছেন, একটা আন্দোলন করছেন, একটা পরিবর্তন আনছেন। এবং গর্ব করে বলতে হয় তার মধ্যে কিন্তু সিকিভাগই আমাদের বিএড করে যাওয়া, আমার কলেজ হোক বা যে কোনো কলেজই হোক, বিএড পাশ করে যাওয়া। তো তাদের হাত ধরেই কিন্তু একটা ভালো সুস্থ বাতাবরণ তৈরি হচ্ছে। এবং তারা যতটুকু সম্ভব, আমরা ডিএলএড যখন পড়াতাম তখন টিচাররা বলতো একটা ক্লাসের মধ্যে 3টে 1, 2, 3 3টে ক্লাসের বাচ্চারা বসা এবং সিঙ্গেল টিচার 3টে ক্লাস চালাতেন। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করেছেন। বাবা ইন্দ্রাক্ষী, কতদিন পর তোকে দেখলাম, তুই আছিস আজকে? প্রসন্ন চক্রবর্তী বলছেন টিচার্সদের থেকে কি ফিডব্যাক নেওয়া হচ্ছে না? ভাই আমি কিন্তু বিতর্কে যাচ্ছি না, এবং আমি বারবারই বলছি আমি আমার মনের কথা বলছি। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সে আজকে সেন্সিটাইজেশন, সর্বশিক্ষা সেন্সিটাইজ করার জন্য মেয়েদেরকে ওরা একটা প্রজেক্ট দিল। আমি এক্সাম্পল দিচ্ছি। এই সেন্সিটাইজের ফিডব্যাকটা পাওয়ার আগেই ওরা কিন্তু নেক্সট প্রজেক্ট দিয়ে দিচ্ছে। সেইভাবেই চলছে আর কি ব্যাপারটা। আমি আমার মত দিচ্ছি, বারবার বলছি। আচ্ছা, আর এখন কথা না বাড়িয়ে একটা ছোট্ট আরেকটা কবিতা আছে আমার, সংরক্ষণ। আমি একটু একটু মেয়েদেরকে নিয়ে আজকে একটু বেশি কবিতা বলে দিচ্ছি, আর বলবো না বেশি। 17 বছর তোমার কথা, আড্ডা জমে উঠছে। আড্ডা দিতেই কিন্তু 17 আজকে আমি এসছি।
আচ্ছা, এইটা সংরক্ষণটা আমি একটু পড়ে পড়ছি। একটা আঞ্চলিক ভাষার কবিতা দেবব্রত সিংহের, বিপিএল শীত। মজার ব্যাপার, একটু শুনুন সবাই। হেই বাপ বুড়া শিব, তোমাকে দণ্ডবত, লম্বা লম্বা দণ্ডবত। हाँ देखो, बहुत पथ पिराइए, बहुत काट खर पुराइए, ये संझा बेलाয় দর্শন পালুম তোমার। চিনতে লাগছো? আমাকে চিনতে লাগছো তুমি? চৈত গাজনের পরবে তোমার পাট মাথায় লিয়ে জয় বাবা বুড়া শিব, জয় বাবা মহাদেব মহাদেব বইলে ই গা ও গা ঘুরে বলি আমি তোমার পাঠ ভক্ত। হ্যাঁ, পুরুলিয়ার ভাওরাজি পঞ্চায়েতের লিপনিয়া গাঁয়ের পুকেন পরামানিকের মাইথর বেটা পাল্টন পরামানিক। হ্যাঁ শুনো, আমার এক গুড়া জমি নাই, জায়গা নাই, পয়সা নাই, পাতি নাই, ঘরও নাই, দুয়ারও নাই। কোনো মতনে মনসা থানের ছাঁচ পল্টতে চালা নামাইয়ে থাকি। সম্বল বলতে বাপের আমলের খুরভাটি। তবু আমার নাম নাই উঠল বিপিএলে। আর তুমি, তোমার অমন ঠাকুর দালান, তোমার অমন আট চালা, সোনার ছাত্তা, সোনার বেল পাতা, সোনার খরম, নাই নাই কইরে পাহাড় কুলে জোরের ধারে বিঘা 12 দেবত্বর সম্পত্তি। শুধু কি তাই, তোমার অমন লেখাপড়া জানা রুচ গাইরা সব ছেলা পিলা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কাকে রাখি কাকে বলি বলো? ই বলে আমায় দেখ, উ বলে আমায় দেখ। তাও যদি বলো কার্তিক আর সরস্বতীর কথা, না হয় ছাইরেই দিলুম। তোমার গণেশ আর লক্ষ্মী, ওদের দুজনকার যত ধন যত সম্পত্তি, সে কি পারবে কেউ গুনতে? দুনিয়াতে যেখানে যথায় যত বড় লোক আছে, মন বললে তাদেরকে এক হাতে কিনে আরেক হাতে বেচতে পারে। কি বলবো বলো? তবু তোমার নামটা উঠিয়ে গেল বিপিএলে। মাছ গাদালে লয় একেবারে ছামুতে ফাইস্টে গেল উঠে। আবার এমনি এমনি লয়, সঙ্গে ভোটার কার্ডের নম্বরটি পর্যন্ত। বড় আশ্চর্য দেখাইলি বটে। তুমি যে কোন ফাঁকে মন্দির থেকে বিরাইয়ে ব্লক অফিসে ভোটার লিস্টের ফটো তুলাইলি, ফারক বটে মাইরি। তুমি দেখছি ডুবে ডুবে জল খাও। হে, লোকে যা বলে ঠিকই বলে, শিবের অসাধ্য কিছুই লাই। তা বিপিএলে যা দেখিলাম শুনো। কুইরা ঘর, দালান ঘর, গরিব লোক বড় লোক সব সমান। তোমাকে কি বলবো, গভর্নমেন্টের চাই কিনা কানহাই মাল, তুলসী মদক, দুর্গা বাই, বাদ যায়নি কেউ। কিছু বলার নাই, বুঝলে? পার্টি বাবুদের উপরে আরো মুখ খোলার জোর নাই। তা হে বাপ বুড়া শিব, তোমাকে লোকে বলে সদা শিব। যদি অভয় দাও তো একটা কথা বলি। তুমি তো ভাওরাকে চৈন্ডাকে চেনো। ওই যে চৈন্ডা হে, যে উহার বউয়ের মির্গি ঝাঁকা রোগের লাগে 3 দিন 3 রাত ধর্ণা দিয়ে পাইরেছিল তোমার থানে, সেই তো এখন পার্টির বড় নেতা। আমাদের মেম্বর টেম্বর সব উহার কথাই উঠে আর বলছে। দেখো, জিনিসটা তো এমন কিছু লয়, তোমার নামটু কাইটে মানে বুড়া শিবের নামের জায়গাতে পান্টল পরমানিকের নাম বসবে। তাই বলছি, তুমি এক কাজ করো দেখি। এবারে যে অমাবস্যাটু আইছে না, এই অমাবস্যায় তুমি ওয়াকে একটা স্বপন দাও। স্বপনে বইলে দাও, হাই রে চন্ডা, তোরা এটা কেমন বিপিএল বানাইলি?
আমার পাঠ ভক্ত পাল্টলার নাম কাইটা বাদ দিয়ে দিলি, সব তো ঠিক লয়, একদম ঠিক লয়। শুন, আমি ছিলাম এককালের ভিক মাঙা হা শূন্য বাউন্দোলা, ছাই মাইখে ভস মাইখে ঘুরে বইতুম পাহাড় কোলে নদীর ঘাটে শ্মশানে মশানে। ঘরে তখন চাল নাই, চুলা নাই, ভাতের হাড়ি তক চড়ে নাই। তখন যদি তোরা আমার নাম তুলতিস বিপিএলে, তাহলে একটা কথা ছিল, সেটা না হলে ভালোই করতিস, কিন্তু সে তো করিস নাই। এখন আমার ঠাকুর দালান হইছে, 8 চালা হইছে, পাহাড় কোলে জোরের ধারে বিঘা 12 দেবত্বর সম্পত্তি হইছে, সোনার ছাতা, সোনার বেল পাত্তা, সোনার খড়ম। এখন আমি বড় লোক হইছি, তোদের পড়া আইজকা বড় লোক। তাই বলছি, এখন তো আমার বিপিএলে নামটু উঠার কথা লয়। না না, বিপিএলে আমার আর নাম থাকার কথা লয়। তা বাদে সব চাইতে বড় কথাটা কি শুনবি? তোদের ওই মা জননী, উফ, মন মুখরা দজ্জাল মিয়া ছিলা, ইতি ভুবনে নাই একটাও। ইখন বড়লোক শুনছি বললে হাড়ের টুকুন বাতাস লাগছে। ইয়ার মাঝে আবার যদি বিপিএল হন যায়, ছাই মাইখে ভস মাইখে বাউন্দুলা হইয়ে আবার আগের পাড়া, আবার যদি ঘুরে বুলি শ্মশানে মশানে, সেই দেখ চন্ডা, তাহলে আর রক্ষা থাকবে নাই বাপ। একাই একজনের 10 বুঝাও খান্ডরি মাইয়া ছিল্লা, এই জীবনটাকে ছালা পালা কইরা দিবে রে, ছালা পালা কইরা দিবে। একটু দেখে নিচ্ছি আমি। প্রসূন বলছেন, খুব সুন্দর অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক পিক করেছেন, ভালো লাগছে। আসলে সব টপিকগুলো এসে যায় ভাই, আমি কিন্তু কিচ্ছু ধরে আসিনি। দিদি তুমি কত কিছু জানো, ঘন্টা জানি রে। প্রসেনজিৎ ভট্টাচার্যি দেখছে। শতদল বলছে, বা দারুণ প্রসূন চক্রবর্তী, সত্যি কথা বলতে আপনি যা সত্যি কথা বলতে আপনি যা বলছেন তা ভালো লাগছে, সেটা গল্প হোক বা কবিতা হোক। ধন্যবাদ। মৌমিতা বলছে বাহ। ইন্দ্রাক্ষী দেখছে, শতদল বলছে দারুণ। আমার শেষ কবিতা ফুরিয়েই যাচ্ছে। আমি এই কবিতাগুলো লীনানাথের কবিতা নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে আজকে আর লীনাদির কবিতা পড়া হলো না। লীনাদিকে আমি বলছি, একদম প্রমিস করছি, কাল আমার আবার লাইভ আছে পুরুলিয়ার বাংলা টিভি থেকে। আমি পুরুলিয়ার বাংলা কবি থেকে ওই লাইভে আপনার কবিতা কিন্তু পড়বো কালকে, এবং আমি আমার টাইম লাইনে পড়ে শেয়ার করবো, আপনি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সবার সাথে গল্প করে অনেক খুশি হয়েছি, এবং সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমার শেষ কবিতা আজকের। হুমায়ুন আজাদের ভালো থেকো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা, ভালো থেকো। ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো। ভালো থেকো জল, নদীর তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের মাসি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম,
ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাই। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব তৈরি করুন, কিন্তু মনের দূরত্ব তৈরি যেন না হয় ভাই। আমি সবাইকে বলছি, সামাজিক দূরত্বটা যেন আমাদের মনের দূরত্ব তৈরি না করে দেয়। এবং আমি শেষ করার আগে একটু কমেন্টসগুলো দেখে নিচ্ছি আবার। শতদল দারুণ বলছে, ধন্যবাদ শতদল। আমি ধন্যবাদটা একটু জানাচ্ছি। শম্পা বলছে দারুণ লাগলো, আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো। আমারও ভালোই কাটলো তোমাদের সবার সাথে। প্রসেনজিৎ বলছেন অপূর্ব কি দারুণ আবৃত্তি, ধন্যবাদ ভাই। প্রগতি বলছে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম, সত্যি খুব ভালো লাগলো। মিষ্টি মিষ্টি প্রগতি, অনেক অনেক ভালোবাসা তোর জন্য। মৌমিতাকে অনেক ভালোবাসা আমার। সুপর্ণা বলছে টপিকটা খুব ভালো লাগছে। টপিক কোথায় রে বাবু, ওই কথা বলতে বলতে এসে যাচ্ছে আর কি, আর এমনিতে তো জানিস আমি একটু কথা বলি বেশি। গৌরব চক্রবর্তী বলছেন অল্প ব্যস্ততার জন্য কমেন্ট করতে পারিনি, কিন্তু পুরোটাই শুনেছি, খুব ভালো লাগলো, মুগ্ধতা ছড়ালেন। ধন্যবাদ আপনাকে। শুনেছেন যে আমার কমেন্টসের থেকেও বড় কথা হচ্ছে আপনাদের কানে আমার গলা পৌঁছে গেছে, আমার কথা পৌঁছে গেছে, সেইটাই অনেক বড় কথা। সুপর্ণা বলছে আপনার কথা আবৃত্তি সব খুব ভালো লাগছে, ধন্যবাদ। শতদল বলছে এত সময় বন্ধুকে দেওয়ার জন্য ধন্যবাদ শিল্পী। বন্ধুকে এক বন্ধুই কথা দেয়, সময় দেয়, নিজের জীবনের অর্ধেকটা ভাগ করে নেবার জায়গা করে দেয়। আমিও বন্ধুর একজন বন্ধু, এবং সেই বন্ধু হয়ে আজকে সমস্ত বন্ধুদের সাথে আমার অনেক কথা এবং অল্প কবিতা। আজকে আমি আগেই জানি আজকে কবিতা আমি বেশি বলতে পারবো না, কারণ আজকে অনেক কথা বলার ছিল আমার, এবং কথাগুলো ওই নস্টালজিয়ায় ভুগছিলাম দুপুর থেকে। আমি ছোটোবেলা সব কথাগুলো মনে পড়ছিল, এবং শতদলের সাথে কথা বলার পরই বিশ্ববিদ্যালয়ের সব কথা মনে পড়ছিল, সেই কথাগুলো আমি বললাম। বন্ধু পরিবারের প্রত্যেক বন্ধুকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং শতদলকে আমার প্রাণ খোলা ভালোবাসা আমাকে আজকে এখানে ডাকার জন্য। আমি এসছি এবং সত্যি এত সুন্দর সময় কাটিয়েছি আমি সব্বার সাথে, তার জন্য আমার মনটা আজকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এক বন্ধু আরেক বন্ধুর জন্য মনের জানলাটা খুলে রাখবেন। শুভরাত্রি, ধন্যবাদ।